টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম শুরু করছি শর্মিষ্ঠা এবং সম্প্রীতির সঙ্গে নিউজ রুম থেকে আমি মঞ্জিরা। আর শুরুতেই সকলের যেদিকে নজর ছিল, অর্থাৎ এসআইআর সংক্রান্ত যে মামলা, সেই মামলার শুনানি, অর্থাৎ দেশের শীর্ষ আদালতে যে মামলা চলছে তার শুনানি। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে এই ট্রাইব্যুনালে অন্তত পাশ করা যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা এবার ভোট দিতে পারবেন কিনা, যেটা নিয়ে সবার প্রশ্ন ছিল, সেই সিদ্ধান্ত কিন্তু আজও জানাতে পারলো না সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন কল্যাণ। ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে, সওয়াল কমিশনের আইনজীবী। প্রথম দফা ভোটের আগে যত বেশি সম্ভব শুনানি শেষের আর্জি কল্যাণের। আমরা ট্রাইব্যুনালের উপর চাপ তৈরি করতে পারি না, স্পষ্ট জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। বাংলার মানুষ আপনাদের মুখাপেক্ষী সওয়াল, আমাদের মুখাপেক্ষী সওয়াল কল্যাণের। আরও কিছুটা সময় চাইল সুপ্রিম কোর্ট এবং আগামী সপ্তাহে আবারও শুনানির কথা জানা যাচ্ছে। তাহলে এই মুহূর্তে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? তাহলে যারা পাশ করলেন ট্রাইব্যুনালে তারা কি আদৌ এবার ভোট দিতে পারবেন? জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, একটা পরস্পর বিরোধী পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে নির্বাচনের আইন, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা এবং তাই ঘটেছে। অপর দিক থেকে আজ বিচারপতি জয়মাল্য বাগচি যে রিট পিটিশন ফাইল হয়েছে, অর্থাৎ দুপুর 1টা নাগাদ যে মামলা শুনানি হয়েছে, সেই শুনানির সময় পর্যবেক্ষণে তিনি জানিয়েছেন যে কোনো দেশে যখন কোনো মানুষ জন্মান, সেই দেশে ভোটদান শুধুমাত্র তার গণতান্ত্রিক অধিকার নয়, এটা তার আবেগের বিষয়, অর্থাৎ এটা তার সাংবিধানিক বা মৌলিক অধিকারও বলা যায়, সেই অধিকারের ব্র্যাকেটের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবেই কোন অধিকার এক্ষেত্রে সুরক্ষিত হবে, কোন আইন এক্ষেত্রে সুরক্ষিত হবে, তা বিবেচনা করার জন্য আজ বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণে তিনি জানিয়েছেন যে তাদের কিছুটা সময় লাগবে। তিনি জানিয়েছেন আমাদের কিছুটা ভাবতে সময় দিন, এই বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করব। দুপক্ষের কথাই আমাদের মাথায় আছে, কিন্তু তারা কবে বিবেচনা করবেন এই প্রশ্নটাই এই মুহূর্তে সবথেকে প্রাসঙ্গিক। যখন শুনানি শেষ করে বিচারপতিরা উঠে যাচ্ছেন তখন ভবিষ্যৎ কিন্তু তাহলে ঝুলেই রইল। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। নর্মাল আমাদের ভারতবর্ষের ইলেকশন রুল অনুযায়ী লাস্ট নমিনেশন ডেটে হয়ে গেলে এটা ফ্রিজ হয়ে যায়। বাট আমরা সুপ্রিম কোর্টে যে আবেদনটাই করেছিলাম যে যেহেতু ট্রাইব্যুনালটা সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছে এবং মানুষ আজকের ডেট অনুযায়ী আমাদের অনারেবল কলকাতা হাইকোর্টের যে আমাদের চিফ জাস্টিসের চিঠি, সেটা থেকে বোঝা যাচ্ছে 34 লক্ষ লোক অ্যাপিল করেছে। তাহলে এই 34 লক্ষ লোকের অ্যাপিলে যদি বৈধতা পাওয়া যায়, যদি তারা ভোটটাই দিতে না পারে, তাহলে তাদের কিছুই বাকি থাকছে না। তো এই অ্যাসপেক্টটা যদি সুপ্রিম কোর্ট ওই জন্য অর্ডার দিলে ডেফিনেটলি, দেখুন আমরা জানি 132তে তার পাওয়ার হচ্ছে আনলিমিটেড। সেই অর্ডারটা যদি হয় তাহলেই কিন্তু এই যারা মানুষ যদি বৈধ হিসেবে ঘোষিত করবে তাদেরকে, তারা ভোট দেওয়ার জায়গা তৈরি হবে। সুপ্রিম কোর্ট বলেছে উইল কনসিডার, যদি আজকে এই যে ট্রাইব্যুনাল আজকে থেকে ফাংশনাল হলো, 34 লক্ষ লোক অ্যাপিল করলো, এদের মধ্যে দেখা যায় যে ট্রাইব্যুনাল বলছে না এরা বৈধ ভোটার, তাহলে যেন তারা ভোট দিতে পারে। এই অ্যাসপেক্টটা সুপ্রিম কোর্ট কনসিডারেশন আন্ডার রাখছে। এসআইআর এর কাজে যে সমস্ত বিচারকরা নিযুক্ত রয়েছেন তাদের ভূয়সী প্রশংসা সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন তারা অনেকটা সিস্টেমের বাইরে গিয়েই কাজ করছেন, ছুটির দিনেও তারা কাজ করছেন, নির্ধারিত যে সময় সেই সময়ের বাইরে গিয়েও তারা কাজ করছেন, অমানসিক পরিশ্রম করছেন বিচারকরা। এর পাশাপাশি আপনাদের আরো একটা আপডেট দিয়ে রাখি, ভোটার তালিকা ফ্রিজের যে সময়সীমা বাড়ানোর আবেদন, সেই আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালে যেতে বললেন প্রধান বিচারপতি। ভোটার তালিকা থেকে বাদ পড়া যাদের পাসপোর্ট রয়েছে তাদের আর্জিও খতিয়ে দেখবে এই ট্রাইব্যুনালে। তথ্যগত অসঙ্গতি নিয়ে আবারও সুপ্রিম কোর্টে এদিকে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। Today they have said that look, we can't over here act as an appellate tribunal since the appeals are filed. Kindly go before the appellate tribunal which are now functioning. What the ECI says for the second phase is a freezing date. দুটো ফ্রিজিং ডেটের মধ্যে আপনি বলছেন যে 5 তারিখ পর্যন্ত the appellate tribunal is not even functioning. The registrar of the Calcutta High Court says please show us the venue. এটা মানে একটা অদ্ভুত মানে কোয়েশ্চেন, and it is very important that the registrar of the High Court bolche we don't know the venue up till now. So ECI, despite giving categorical undertakings to the court here, according to me, has completely failed as a statutory authority. Completely failed. Trust deficit to 100% আছে, 100% আছে।
অ্যাবসলিউটলি 100% ডেফিনেটলি। সে তো জাস্টিস বাগচি যা বলেছেন, আমি তো আই এম লুকিং অ্যাট দ্য উইজডম অফ দ্য জাজ। আমার কি কিছু আর্গিউ করার মানে দরকারই ছিল না। এই যে টার্মটা যে ছিল, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, দিস টার্ম ওয়াজ নট ইউজড ইন দ্য বিহার ইলেকশন, অ্যান্ড হাউ ইজ ইট ইউজড ইন দিস ইলেকশন? এদিকে মালদার কালিয়াচকে এই এসআইআর প্রক্রিয়া যে সমস্ত বিচারকরা রয়েছেন তাদের যে হেনস্থার ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এনআইএ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু এই তদন্ত রিপোর্টে ঠিক এখনো পর্যন্ত কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে সরাসরি রয়েছে। জ্যোতির্ময়, কি কি উল্লেখ করা হলো এনআইএ এর পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি? দেখো, আজ প্রধান বিচারপতির এজলাসে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি তিনি এনআইএর অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট পেশ করেন। কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কতজন উইটনেসকে গ্রেপ্তার করা হয়েছে, কতজন এখনো পর্যন্ত কতজনের কাছ থেকে ডিজিটাল এভিডেন্স রেকর্ড করা হয়েছে, প্রত্যেকটি বিষয় তিনি আলাদা আলাদা করে উল্লেখ করেন এবং এই ক্ষেত্রে কী কনক্লুশন তাও সিল্ড কভারে জমা দেওয়া হয়েছে প্রধান বিচারপতি, যা পড়ে দেখেছেন। কিন্তু প্রধান বিচারপতি সবথেকে তাৎপর্যপূর্ণভাবে তারপরেই তিনি স্পেসিফিকভাবে জানিয়ে দিয়েছেন যে পরবর্তী শুনানির দিন যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে তাতে যেন উল্লেখ করা হয় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, অর্থাৎ ঘটনা কারা ঘটিয়েছেন, এর পেছনে কোন রাজনৈতিক নেতাদের মদত ছিল, সেই বিষয়টি সুস্পষ্টভাবে জানাতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে তিনি কোনো একাডেমিক রিসার্চ চান না, অর্থাৎ কোনো রকম আইনের কচকচানির দিকে স্বয়ং প্রধান বিচারপতি যেতে চান না, তিনি লজিক্যাল কনক্লুশন চান, অর্থাৎ এই ঘটনার শেষ দেখে যে তিনি ছাড়বেন তার কোট আনকোট এই লজিক্যাল কনক্লুশন শব্দবন্ধ ব্যবহারের মধ্যে দিয়ে তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। এবারে দেখার যে পরবর্তী দিন এ বিষয়ে এনআইএ কতদূর পর্যন্ত তদন্ত এগোতে পারে এবং কারা এই ঘটনার পিছনে মূল মদত দিয়েছে, কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক নেতারা, সে সম্পর্কে এনআইএ কি জানায়। ধন্যবাদ। কালিয়াচক কাণ্ডে 3 অভিযুক্তের 8ই এপ্রিল পর্যন্ত এনআইএর হেফাজতে নির্দেশ দিয়েছে এনআইএর বিশেষ আদালত। এবং এই মুহূর্তে আর কি কি জানতে পারছি আমরা, সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুজয়, অভিযুক্ত যাদেরকে গতকাল গ্রেফতার করা হয়েছে তাদেরকে আজ কলকাতা বিশেষ এনআইএ আদালতে তোলা হয় এবং বিচারক এই 3 জনকে 18ই এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং বিচারকের স্পষ্ট বক্তব্য, যেভাবে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা হয়েছিল, তারা সেখানে তাদের কাছে খাবার যাচ্ছিল না এবং যেভাবে তাদের পথ আটকানো হয়েছে, তাদের বাস ইট দিয়ে আক্রমণ করা হয়েছে, তাতে একটা অঘটন ঘটে যেতে পারতো। তাই সেই ঘটনায় এই অভিযুক্ত যারা তাদেরকে এনআইএর তরফ থেকে নিজেদের হেফাজতে চাওয়া হয় এবং 18 এপ্রিল পর্যন্ত হেফাজত মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে তাদের থেকে মোট 5টি মোবাইল পাওয়া গিয়েছে তদন্তে। সেই মোবাইলগুলি ফরেনসিক করতে, অ্যানালিসিস করতে পাঠানো হয়েছে। তার কারণ তদন্তকারীরা মনে করছে এই মোবাইলে ঘটনার আগে পরে কাদের কাদের সঙ্গে এই অভিযুক্তদের কথোপকথন হয়েছে বা কি কথা হয়েছে সেটা তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি বা তাদের অন্যান্য যে তথ্য মোবাইলে সেইগুলোর থেকে পাওয়া সম্ভব হতে পারে, যেটা তদন্তের মোড় অন্যদিক ঘুরিয়ে দিতে পারে। ধন্যবাদ। সে কারণে এই মোবাইল অন্যতম গুরুত্বপূর্ণ। এরা ভারতবর্ষ প্রেমী নয়, যারা জুডিশিয়াল অফিসারদেরকে সারা রাত্রি আটকে রাখে, মহিলা জাজেদের উপর অত্যাচার করে, এদের স্থান জেলে হওয়া উচিত এবং এদের জন্য কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কার ইন্ধন রয়েছে দাদা, কার ইন্ধন রয়েছে? তৃণমূলের ইন্ধন। সাবিনা ইয়াসমিন নিজে খন্তা নাড়ছে, ভিডিও আমি দেখিয়ে দেবো। আমি এনআইএর যে তদন্ত বা তার যে ফল তাই নিয়ে বলতে চাই না। তার কারণ এনআইএ তো ভালো প্রফেশনাল সংগঠন হলেও নিরপেক্ষ সংগঠন আমি মনে করি না। তবে এটা ঠিক যে মোথাবাড়ির গণ্ডগোলে একটা চক্রান্ত ছিল, সেই চক্রান্তটা বার হোক, আদালতের সামনে আসুক। অনুপ্রবেশকারীদের তাড়াতে এসআইআর হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই এসআইআর এরই বিরোধিতা করছেন। অনুপ্রবেশকারীদের আটকাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছেন, মন্তব্য অমিত শাহ। एसआईआर हो रहा है, घुसपैठियों के नाम निकल रहे हैं,
ममता दीदी चुनाव आयोग का विरोध कर रही है। मुझे बताओ भाइयों बहनों, घुसपैठियों को मतदाता सूची से हटाना चाहिए या नहीं हटाना चाहिए? ये ममता दीदी इनको बचाना चाहती। এদিকে এই গোটা এসআইআর প্রক্রিয়াকে একটা বড় কেলেঙ্কারি বলে তোপ দেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করেছেন শিউরি সভা থেকে, কি বলেছেন শুনুন। তোমরা কেন করো? যারা বাংলা ভাষায় কথা বললে মারো, তারা ভোটের সময় এসে কি করে মানুষের ভোট চাও? এত মানুষের ভোট কেটে দিয়ে তোমরা মানুষকে লাইনে দাঁড় করিয়েছো বারবার। আধার কার্ড মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য নয়, বলবেন নো পাপা। মানুষের ভোট কাটার জন্য এসআইআর, ইয়েস পাপা। এটা বিগ স্ক্যাম, জেনে রাখবেন। এত বড় জুমলা, এত বড় কেলেঙ্কারি, মানুষের ভোট কেটে ভোট ছেটে ভাবছে ক্ষমতায় আসবে, কোনো দিন আসতে পারবে না। বাংলার মাটি বিজেপিকে সহ্য করে না। আরও একটা মামলার কথা বলবো এই মুহূর্তে, ভুয়ো ভোট রুখতে বায়োমেট্রিক চালুর মামলা, এবং এটাও সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়েছে। আইনজীবী অশ্বিনী উপাধ্যায় মামলা দায়ের করেছেন। কমিশন সহ সব পক্ষকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। এই মামলাতে কি হলো, কি বলা হলো, সবটাই জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, আইনজীবী অশ্বিনী উপাধ্যায় তিনি একটি পিটিশন ফাইল করেছেন এবং তিনি যার দাবি যে পশ্চিমবঙ্গের এবারের চলতি নির্বাচনে সম্ভব না হলেও এর পরবর্তী ক্ষেত্রে যে নির্বাচনগুলি রয়েছে সেই নির্বাচনে বুথে ভুয়ো ভোটার আটকাতে প্রত্যেক ভোটারের বায়োমেট্রিক করা হোক এবং এক্ষেত্রে তাদের থাম ইমপ্রেশন অথবা তাদের আইডি স্ক্যান করে ভেরিফিকেশনের পরেই যেন তাদের সেই ব্যক্তির পরিচয় সম্পর্কে 100% নিশ্চিত হয়, তবেই যেন সেই ব্যক্তিকে ভোট দিতে দেওয়া হয়। প্রধান বিচারপতির বেঞ্চ সেক্ষেত্রে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পক্ষে, অর্থাৎ স্বচ্ছ নির্বাচনের স্বার্থে এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তারা নোটিশ ইস্যু করেছে। কমিশনকে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই নির্বাচনে কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু যদি আসন্ন লোকসভা নির্বাচন বা সেই সময়ের যে বিধানসভা নির্বাচনগুলি রয়েছে সেই সময় এই বিষয়টি চালু করা যায় কিনা সে বিষয়ে কমিশন তাদের অবস্থান জানায়। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে আজ রাজ্যের একের পর এক সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি প্রার্থীদের প্রচারে। ইতিমধ্যে তিনি একটি রোড শো করছেন দুর্গাপুরে, কারণ দুর্গাপুর পূর্ব ও পশ্চিম দুটি ভীষণই গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। শিল্পাঞ্চল বলে কথা, হিন্দিভাষী ভোটের সংখ্যা সেখানে বেশি, বিজেপির একটা জায়গাও সেখানে রয়েছে। দুর্গাপুর পশ্চিম সেটা এই মুহূর্তে বিজেপির দখলে রয়েছে, তবে সেখানে আরও পুরোপুরি ফুল মার্কস পেতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দুই প্রার্থীকে নিয়ে রোড শো করছেন। খড়গপুরে তিনি একটি রোড শো করেন, খড়গপুরের পর আজ আমরা দেখছি দুর্গাপুরের রোড শোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের সিন্ডিকেটকে ভেট না দিলে যারা গরিব মানুষ আছেন তারা ঘর করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা বাই বাই করে দিন, তৃণমূল কংগ্রেসকে টাটা বাই বাই করে দিন, তাহলে তৃণমূল কংগ্রেসের যারা কাটমানিখোর রয়েছেন, যারা সিন্ডিকেট চালাচ্ছে, তাদেরকে উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ বিজেপি সরকার করবে। ময়ূরেশ্বরের সভা থেকে চ্যালেঞ্জ অমিত শাহ। किसी गरीब को घर बांधना है, ईंटा लाना है, तो ममता के सिंडिकेट वाले पैसे मांगते हैं। सीमेंट का थैली मांगना है तो भी पैसे देने पड़ते हैं। भाइयों बहनों, ममता को निकाल दो, टाटा बाय बाय कह दो। कट मनी वालों को, सिंडिकेट वालों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। बंगाल में 4 मई के बाद डबल इंजन सरकार बनने वाली है।
और बंगाल के अंदर विकास का नया दौर शुरू होने वाला है। এটা ভাষা, এই পাড়ার গুন্ডার ভাষা, উল্টো করে লটকে দেবো, এসব কি ভাষা? এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বেরোনো উচিত? কখনো এটা বলি না। যদি কেউ কোনো অন্যায় করে তার জন্য আইন আছে, প্রশাসন আছে। বিজেপি কর্মীদের বলবো দয়া করে এর মধ্যে পড়বেন না, কারণ ফলাফলের পর আমরা সবাই একসঙ্গে থাকব। তৃণমূল ক্ষমতায় থাকবে, আপনারা বিরোধী থাকবেন, কিন্তু সবাই তো একসঙ্গে থাকবো। এখন এই গরমে এসব করতে গেলে আপনার নিজের এলাকায় আপনারই লজ্জা লাগবে, তৃণমূল কিছু বলবে না। এদের এই গরমটা খাবেন না। 21-এও শিক্ষা হয়নি, ন্যাড়া একবার বেলতলায় যায়। আপনারা যদি 5 বছর অন্তর বেলতলায় যান তাহলে খুব মুশকিল। বিজেপি নারী বিদ্বেষী একটা দল, মেয়েদের তারা দেখতে পারে না, হয় জেলে পাঠিয়ে দেন, না হলে গুলি করে মেরে দিন, এই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। এই ভাষাতেই আক্রমণ করেছেন বিজেপিকে। দুর্গাপুরে ভোট প্রচারে গিয়ে বিজেপিকে নারী বিদ্বেষী তকমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশের মানুষ জানে এদের কি চরিত্র। এই করে ইলেকশনে দখল করবেন, তাহলে আমাকে জেলে পাঠিয়ে দিন না, আমি জেলে বসে আরো বেশি ভোট পাবো। আর নাহলে গুলি করে মেরে দিন। আমার উপর আপনাদের এত রাগ কেন? আপনারা অ্যান্টি উইমেন, আপনারা মেয়েদের দেখতে পারেন না। ছেলেদের বুলডোজার চালান, মেয়েদের উপর বুলডোজার চালান, কোন চেয়ারের কাছ থেকে বিচার পাবেন না। সবাইকে কিনে নিয়েছে ভাই, তবুও মনে রাখুন আমি একা, আমায় তো কিনতে পারেননি, কোনো দিন পারবেন না। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির প্রার্থী, বিজেপি প্রার্থী, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন, তারই প্রতিক্রিয়া নেব। জগন্নাথবাবু কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি আপনার দল নারী বিদ্বেষ একটি দল। আমি শুধু তৃণমূল কংগ্রেসের আমলে সাম্প্রতিক অতীতে গত 1 মাসে 2টি ঘটনার কথা উল্লেখ করছি। শিলিগুড়িতে দেশের মহামহিম রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে যেভাবে অপমান, হেনস্থা, প্রোটোকল না দেওয়া এবং তার কার্যক্রমকে ডিলে করানো, কার্যক্রম বিফল হয় যাতে তার ব্যবস্থা করেছিলেন এই তৃণমূল কংগ্রেসের প্রশাসন, সেটা কি নারী বিদ্বেষ ছিল না? অভয়ার মা রত্না দেবনাথকে যারা প্রচারে হেনস্থা করেন, আক্রমণ করেন, কদর্য ভাষায় কথা বলেন, তারা কি নারী বিদ্বেষী না? যে সরকারের অ্যাপারেটাস গুলি অভয়ার মাকে হেনস্থা করতে পারে, আক্রমণ করতে পারে, তাদের কাছে অন্ততপক্ষে কে নারী দেশী আর কে নারী বিদ্বেষী এই সার্টিফিকেট আমরা নেব না। ধন্যবাদ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও ভিকটিম কার্ড খোঁচা দিলেন অমিত শাহ। তিনি বললেন যে ভোটের আগে ব্যান্ডেজ বেঁধে নানাবিধ নাটক, কোটানকোট নাটক করেন, কিন্তু এবার বাংলার মানুষ সেসবে আর বিশ্বাস করবে না। বাংলা এসে ভোট প্রচারে এমনই মন্তব্য করলেন অমিত শাহ। শোনাবো আপনাদের। अब तक ममता दीदी का ना पैर टूटा है, ना सर पे पट्टी आई है क्या? हर बार वो कुछ न कुछ पाटापिंडी कर बेचारी बनकर खड़ी रहती है। इस बार आ जाए कुछ हाथ बात तोड़कर तो छलावे में मत रहना। ये सिंपैथी के लिए नाटक कर रही है, नाटक कर रही है। ममता दीदी हाथ, पैर, सर जहां पट्टी बंधवाना है बंधवा लो। इस बार बंगाल वाले छलावे में नहीं आएंगे भाई। आपने इतना भ्रष्टाचार किया है कि बंगाल की जनता आपको माफ नहीं कर सकती। তারা নাম সই করতে পারেন না, টিপছাপ দেন। সাফাই কর্মী থেকে মজদুর। মালদার ইংরেজবাজার পুরসভার এরকম 40 জনের ভোটের ডিউটি এসেছে এবার। নির্বাচন কমিশন এদের 3rd পোলিং অফিসারের দায়িত্ব দিয়েছে। এবারই প্রথম এই সাফাই কর্মীদের ভোটের ডিউটি এসেছে, এমনকি কোঅপারেটিভ হোলসেল কনজিউমার সোসাইটির হেল্পারও 3rd পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছে। সাফাই কর্মী থেকে মজদুররা ভোটের কাজ করলে পুরসভার দৈনন্দিন কাজ চলবে কিভাবে?
আশঙ্কিত ইংরেজবাজার পুরসভা। ইতিমধ্যেই কমিশনকে চিঠি দেওয়া হয়েছে পুরসভার তরফে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে নিয়ম মেনেই ভোটের ডিউটি দেওয়া হয়েছে, গাফিলতি থাকলে খতিয়ে দেখা হবে। মজদুর সাফাই কর্মীরা থার্ড পোলিং অফিসার, এমন অনেকেই রয়েছেন যাদের ন্যূনতম পড়াশোনাটুকু নেই, নিজের নামটাও ঠিকঠাক লিখতে জানেন না, তাদেরকেও থার্ড পোলিং অফিসার করা হয়েছে। এই অবস্থার মধ্যে চরম বিকায়দায় পড়েছে মালদার ইংরেজবাজার পুরসভা। এই পুরসভার 40 জন সাফাই কর্মীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যদি ভোটের কর্মী হিসেবে ভোটের দায়িত্ব পালন করে, তাহলে মালদার শহরের সাফাইটা কে করবে? এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে সুব্রতোষ, টিভি 9 বাংলা। আমি 4 ক্লাস রাস্তা ঝাড় দিই স্যার। হ্যাঁ, তা আমার থার্ড পোলিং এসছে। আমি তো পড়ালেখা জানি না, আমি সইও করতে পারি না, টিপস হই। হ্যাঁ, টিপস হই। হ্যাঁ, টিপস হই। মানে বেতন কি ওভাবেই তোলেন? বেতন তো আমি কোনো রকম, হ্যাঁ ওরকমই তুলি। কিন্তু পড়ালেখা আপনি জানেন না, একদম পড়ালেখা না। এই যে আপনি যে বলবেন এগুলো কি লেখা, আমি বলতেই পারবো না। তা আপনার কি ভোটের ডিউটি চলে এসেছে? ভোটের ডিউটি চলে এসেছিল। আর এখন আপনি এখানে কি মিউনিসিপ্যালিটি কাজ করেন? হ্যাঁ, পৌরসভা স্টাফ। আমি কি কাজ আপনার? ওই 4 ক্লাস ঝাড়ু দিয়ে রাস্তা সুইপারের কাজ। এই কাজ করেন? হ্যাঁ। আমাদের যত পার্মানেন্ট সাফাই কর্মী যারা রয়েছেন, বিশেষ করে মহিলা ঝাড়ুদার সহ সবাইকে তুলে নিয়েছে, তাদেরকে থার্ড পোলিং অফিসার বলে। তাদের কোনো নির্বাচনী অভিজ্ঞতা নেই। তারা প্রতিনিয়ত শহরকে পরিষ্কার রাখার চেষ্টা করে। তাদেরকে যদি এই জল, সাফাই, ভিকেলস অর্থাৎ আর যদি ইলেকট্রিক এটা যদি তুলে নেয়, তাহলে কি পৌরসভা 4-5 দিনের জন্য তো অচল হয়ে যাবে। আমাদের চেয়ারম্যান ইতিমধ্যেই নির্বাচন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এই 4টা দপ্তর, বিশেষ করে সাফাই বিভাগ, জল বিভাগ, আমাদের বিদ্যুৎ বিভাগ এবং ভিকেলস বিভাগ, এই 4টাকে ছাড় দেওয়া হোক। গাইডলাইন অনুসারেই যাদেরকে ডিউটি দেওয়া যায় তাদেরকে আমরা দিচ্ছি। কিন্তু মিউনিসিপ্যালিটি মজদুরকেও ডিউটি দেওয়া হয়, তাদেরকেও থার্ড পোলিং। আমার যতদূর জানা আছে, গাইডলাইনে যা আছে তাদেরকেই দেওয়া হচ্ছে। যদি কোনো ইস্যু থাকে আপনাদের কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে আপনারা জানালে আমরা দেখব। तो प्रत्याशियों के लिए आप लोगों ने जो प्यार बताया है, मैं मेरे जीवन में दुर्गापुर वालों के प्यार को भूल नहीं सकता भाई। दुर्गापुर में 4थी बार आया हूं, मगर इस बार आपका जो उत्साह है वो बताता है कि दीदी गई। भाइयों बहनों, मुझे बताओ, दीदी को टाटा बाय बाय कहना है या नहीं कहना है? घुसपैठिया मुक्त पश्चिम बंगाल बनाना है या नहीं बनाना है? कटमनी बंद करनी है या नहीं करनी है? सिंडिकेट वालों को जेल में डालना है या नहीं डालना है? सारे गुंडों को भगाना है या नहीं भगाना है? ये सारा दीदी कर सकती है क्या? भाईपो कर सकता है क्या? अरे जोर से बोलो, कर सकता है क्या? ये केवल और केवल नरेंद्र मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी का मुख्यमंत्री ही कर सकता है। भाइयों बहनों, ये दीदी ने पूरे बंगाल को एक प्रकार से तबाह कर रखा है। बेरोक टोक घुसपैठ हो रही है। घुसपैठिया अंदर आता है, इंडस्ट्री बाहर जा रही है, और यहां पर बेरोजगार युवाओं की फौज बन रही है। हम बंगाल में 4 बड़े इंडस्ट्रियल टाउन बनाकर बंगाल के युवाओं की रोजगारी की चिंता करेंगे, और हर बेरोजगार युवा को जब तक नौकरी नहीं मिलती
हर महीना इसके बैंक अकाउंट में 3,000 रुपया देंगे। हर माताओं को, हर दीदी को उसके बैंक अकाउंट में प्रति माह 3,000 रुपया देंगे। जिन्होंने भ्रष्टाचार करा है उसको चुन चुन कर, ढूंढ ढूंढ कर जेल की सलाखों के पीछे डाल देंगे। हर सगर्भा माता को अपने और अपने बच्चे की देखभाल के लिए 21,000 रुपया भारतीय जनता पार्टी की सरकार देगी। और दीदी लोग जोर से ताली बजाना, 5 मई से सारे दीदी लोगों को सरकारी बस में टिकट नहीं लेना है। भाइयों बहनों, हर किसान को प्रति साल 9,000 रुपये का चेक मोदी जी और सीएम बंगाल की ओर से दिया जाएगा। और धान का मूल्य किसानों का 3100 रुपया प्रति क्विंटल करेंगे और उसमें कोई कटमनी नहीं होगा, कटमनी नहीं होगा। भाइयों बहनों, घुसपैठ बहुत महत्वपूर्ण मुद्दा है। असम में भाजपा सरकार आई, घुसपैठ बंद हो गई। त्रिपुरा में भाजपा सरकार आई, घुसपैठ बंद हो गई। राजस्थान में भाजपा सरकार है, घुसपैठ नहीं होती है। गुजरात में भाजपा सरकार है, घुसपैठ नहीं होती है। ये दीदी घुसपैठियों को वोट बैंक बनाकर घुसने देती है। बीएसएफ को भूमि चाहिए, 600 एकड़ भूमि 7 साल से मैं मांग रहा हूं, दीदी नहीं देती है। मोदी जी ने भी कई बार याद कराया, दीदी नहीं देती है। भाइयों बहनों, दुर्गापुर वालों, भाजपा की सरकार बनते ही 45 दिन में 600 एकड़ भूमि बाढ़ बनाने के लिए बीएसएफ को दे दी जाएगी। मुझे बताओ, मतदाता सूची से घुसपैठियों को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? अरे ऐसे नहीं। दुर्गापुर वालों, जरा जोर से बोलो, मतदाता सूची से एसआईआर कर कर घुसपैठियों को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? ये दीदी विरोध कर रही है। दीदी, अब सुप्रीम कोर्ट और चुनाव आयोग एक एक घुसपैठियों को निकाल रहे हैं, आपकी खैर नहीं है। हर बार टीएमसी के गुंडे वोटिंग के दिन निर्दोष जनता को परेशान करते थे। आज मैं कहकर जाता हूं, दीदी के गुंडा लोगों को 23 तारीख को घर के बाहर मत निकलना, वरना 5 तारीख को उल्टा कर कर सीधा करने का काम भाजपा सरकार करेगी। दुर्गापुर वालों, कोई गुंडा इस बार आपका रास्ता नहीं रोक पाएगा। इस बार चुनाव आयोग ने पुख्ता व्यवस्था की है, निर्भय तरीके से वोट हो इसकी व्यवस्था करी है। कमल का निशान याद रखना, कमल लक्ष्मी माता का सवारी होता है, सवारी होता है। कमल के पीछे मां लक्ष्मी आती है, ये बात याद रखना भाई। क्या आप हमारे दोनों प्रत्याशियों को प्रचंड बहुमत से जिताएंगे क्या? अरे जोर से बोलो, जिताएंगे? कमल का फूल खिलाएंगे?